আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি আমার কথা হেসে ডাস্টবিনে ফেলে কেন দিচ্ছেন? আমি আপনাকে কথা দিতে পারি, আপনাকে আমি অনেক হ্যাপি রাখবো। আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই। বারবার ভালোবাসার মানুষগুলো চরমভাবে ঠকে যায়। প্রথমে অপর মানুষটা আমাকে পটাবে, তার প্রেমের জালে ফাঁসাবে। আপনি ইম্পসিবল ক্লথের ভেতর লুকিয়ে থাকলেও সেইখান থেকে টেনে বের করে আপনাকে তার ভালোবাসা বুঝাবে। এমন ভান করবে যেন আপনি তার রানী আর সে দাস। সবসময় মাথায় তুলে রাখবে। তারপর যেই আপনি তার সব কথা বিশ্বাস করে নেবেন, তার প্রতি আসক্ত হয়ে পড়বেন, অমনি সে আপনাকে মাথা থেকে আছাড় মেরে ফেলে দিয়ে চলে যাবে। কারণ জীবন তো আর গল্প উপন্যাস নয়। তার মানে আপনি আমাকে এখনো চরমভাবে অপমান করে ফিরে দিতে চাইছেন? বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো আপনার? না, একদমই বিশ্বাস হচ্ছে না। আপনি আমার পিছু পড়ে না থেকে নিজের পথ মাপুন। যে ভালো না খারাপ, যে ভালো পায় সে ভাগ্যবতী। তবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা, আর আমি বারবার সেই কাজে ব্যর্থ। আমি কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন? আপনার কোনো কাজেই আমার বিশ্বাস করতে আগ্রহী নয়। আমি আপনাকে ভালোবাসতে চাই না, আর না আপনার সাথে কোনো রিলেশনে যেতে চাই। ড্যাম ইট, এই প্রথম কোনো মেয়েকে ইফানিশ পছন্দ করেছে আর তার পিছে একটু ঘুরেছে, আর সে এখন আমার বসে লেকচার দিতে যাচ্ছে। হাই সিলিনা। আমাকে এখন উঠতে হবে। আশা করি আর বিরক্ত করবেন না। আপনাকে বোঝানোর জন্য আপনার কথাই এখানে দেখা করতে এসেছিলাম। এভাবে আর পিছু ঘুরবেন না, তাহলে আপনার জন্য ভালো হবে। হাই শিলিনা, আমার ভালো আপনাকে ভাবতে হবে না। আপনাকে কি পৌঁছে দিব? আমি চলে যেতে পারবো। বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। টেবিল থেকে ব্যাগ নিয়ে কাঁধে ঝুলিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলাম। হ্যালো, কোথায় হারিয়ে গেলেন মিস সিরিন? চোখের সামনে চুটকির শব্দে চমকে পুরনো ভাবনা থেকে বেরিয়ে এলাম। ছেলেপক্ষের জায়গায় ইরফান ইউসুকে দেখে আমি এক মুহূর্তের জন্য দীর্ঘ 4 বছর আগের স্মৃতিতে ডুবে গিয়েছিলাম। ছেলেটার মাঝে বিস্তার পরিবর্তন এসেছে। আগের থেকে একটু স্বাস্থ্যবান হয়েছে। বরাবরই লম্বা ছেলেটার মুখের হালকা চাপদারির কারণে বয়সটাও ভারী লাগছে। আগের মতো সুইট বুট টাইয়ের ড্রেস আপে সুদর্শন লাগছে। এখন তো সরাসরি বের প্রস্তাব নিয়ে আসছি। এবার কি বলবেন মিস, নাকি এখনই ফিরে দিবেন আমাকে? আপনাকে চেনা একটু কষ্টসাধ্য হচ্ছে আমার জন্য। 5 বছর প্রায়। এতটা সময় কি শুধু আমার জন্য ওয়েট করেছেন? না, একটু উল্টো। বরং আমার জন্য আপনার কষ্ট করে অপেক্ষা করতে হয়েছে গত 2 বছর। পুরো কুস্কিয়ে এলো আমার। মানে আমি কিভাবে আপনার জন্য অপেক্ষা করলাম? আমি তো সেদিনই ফুলে গিয়েছিলাম আপনাকে, যেদিন কফি শপ থেকে বের হয়েছিলাম। উনি চমৎকার একটা হাসি উপহার দিলেন। বিয়ের পর না হয় এই প্রশ্নের জবাব পাবেন। এখন কথা শেষ হলে চলুন বদের কাছে ফেরেছে। সবাই নিশ্চয়ই আমাদের মতামতের জন্য অপেক্ষা করছি। জি চলুন। লজ্জা পেয়ে মাথা নিচু করে বসার ঘরে এলাম। পজিটিভ জবাব পেয়ে সকলে খুশি হয়ে মিষ্টি মুখ করলাম। আন্টি পড়িয়ে বিয়ের পাকা কথা সম্পন্ন করে তবেই উঠলেন। সরি, প্রথম দিনই লেট করে ফেললাম, সাথে বোধহয় বিশ্বাসও ভঙ্গ করলাম। আপনি নিশ্চয়ই ভাবছেন বিয়ে ঠিক হতেই আপনার গুরুত্ব কমে গেছে দেখে লেট করে এলাম। ইটস ওকে, চলুন তবে যাওয়া যাক। উনি হেসে আমাকে তার গাড়িতে উঠতে বসতেই অনুমতি দিলেন। আমিও বিনা বাক্যে বাসার সামনে থেকে তার গাড়িতে উঠে বসলাম। জানেন তো অফিসে কত কাজ, বের হতে লেট হয়েছে। আমরা শপিং মলে পৌঁছে গেছি। আমি আপনাকে নিয়ে এখনো পৌঁছাতে কেন পারিনি, সেটা নিয়ে আম্মু আমাকে খুব বকছে ফোন করে। মুস্কি হাসলাম। আমার যাওয়ার কিন্তু প্রয়োজন ছিল না, শুধু শুধু আমাকে নিচ্ছেন। কারণ কেনাকাটায় আমি সবসময় ডাব্বা। আম্মু আপুই আমার জন্য সবসময় পছন্দ করে কেনাকাটা করেন। সেখানে বিয়ের বাজারের মতো একটা বড় ব্যাপারে আমাকে নিয়ে ফুলি করছেন। আপনার পরিবার একটু বেশি ফ্রি মাইন্ডেড। আমার ভালো লাগছে তাদের। আর আমাকে? আমি এখানে লজ্জা দেখালাম না, বরং দুষ্টুমির সুযোগ নিলাম। আপনি কি বলতে চাইছেন? ইউসুফ ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক নাই? আপনি পরিবারের বাইরের বর্গ? আপনার সাথে কথাই পারাইছে না। আমি তো পারবো না। পুলিশের বুদ্ধি হয় চোরের মতো, না হলে চোর ধরেছে। আর দ্রুত চোরের বুদ্ধির সমান আমি নই। আপনি ঠিক বলেছেন। চোর যতই দ্রুত হোক সে ধরা পড়ে, তবে তার থেকে বড় অপরাধী তো বিজনেসম্যানরা। এদের ভুল কখনো ধরা যায় না।
এদের তো কয়েক চোর পা দেওয়ার অভ্যাস অহরহ। আমায় কি আপনার মাফিয়া বিজনেসম্যান মনে হয়? আমি হেসে দিলাম। তত সময়ে গাড়ি এসে শপিং মলের সামনে থেমেছে। আমি নেমে দাঁড়ালাম। ইরফান ইউসো গাড়ি পার্ক করে ফিরে এলেন। আমার এক হাত ধরে এগোলেন শপিং মলের ভেতরে। ও শিট, এটা কিভাবে হলো? আপনার বেশি লাগেনি তো? আপনি ঠিক আছেন? ভেতরের দিকে বাসর রাতে বউ খাট ভেঙে নতুন বউ নিচে পড়েছে। ব্যাপারটা এতটা লজ্জাজনক যে আমি মাথা নিচু করে তাকাতে পারছি না। আজ বিয়ে সম্পন্ন হওয়ার পর সব রিচুয়াল মেনে আমাকে ইরফানদের বাসায় আনা হয়েছে। রাতের খাবার শেষে আমাকে ইরফানের ঘরে বসতে দিয়ে সবাই ঘর থেকে বের হয়েছে। এমন সময় আমি বিছানায় বসতে চেয়ে বিছানা ভেঙে পড়ে গেছি। প্রথমে ভয়ে মৃদু চিৎকার দিতে অনেকে দৌড়ে এসে আমায় টেনে বের করেছে। ইরফান এত সময় পর কোথা থেকে দৌড়ে এলো তার প্রশ্নে মাথা নিচু করে। আপনার কি বেশি কোথাও লেগেছে? এভাবে চুপ করে আসছেন কেন? না বলে তো বুঝতে পারবো না, পরে ব্যথা পারবো। কোথায় লেগেছে? কোনোভাবে গলার স্বর বাড়িয়ে বললাম, আমি ঠিক আছি, আমার তেমন লাগেনি। উপরে সব ফুল দিয়ে সাজানো ছিল তো, ভারী কিছু ঘাড়ে পড়েনি। ও আচ্ছা, পাশের সোফায় বসুন, আমি ব্যবস্থা করছি কিছু। অ্যান্ড সরে গেল, আজ যে খাটের ভেঙে পড়তে হলো। শিট। ফোন কানে চেপে উনি আবার রুম থেকে বেরিয়ে গেলেন। আমার শাশুড়ি ও বাকি সবাইকে হাসি মজা করতে দেখে রুম থেকে বের করে দিলেন। যদিও হাসি মজা করাটা স্বাভাবিক, আমার নিজেরও লজ্জার পাশাপাশি খুব হাসি পাচ্ছে। নেহাত নতুন বউ বলে পেটে হাসি চেপে রেখেছি, না হলে এত সময় নিশ্চয়ই ঘর কাঁপিয়ে হেসে গড়াগড়ি দিতাম। সরি, একটু লেট হবে সব সারতে। আপনার কি খুব বেশি ঘুম পাচ্ছে? আরো ঘন্টা 2 লাগবে এটা সরে নতুনটা সেট করতে। লোক আসছে, ঠিক করে দিয়ে যাবে এখন। আমি ঠিক আছি। ইরফানকে খুব চিন্তিত দেখালো। কিছু সময় পর আমাকে অন্য রুমে নিয়ে আসা হলো, কারণ ইরফানের বেডরুমে কয়েকজন লোক এখন নতুন বেড সেট করেছে। ব্যাপারটা হয়েছে, ইরফানের ঘরের বেডটা তার দাদুর সময়ে তৈরি। দাদুর স্মৃতি ধরে রাখতে সে নিচের রুমে ওটা সেট করেছিল। বয়স বৃদ্ধির সাথে বেডের সিট ভেতর থেকে নষ্ট হয়ে গেছে, সেভাবে খেয়াল করেনি কেউ। আর দুর্ঘটনাটা আজ ঘটার কারণ, বিয়ে উপলক্ষে মানুষের ঘর ভর্তি, পাশাপাশি ছেলে মেয়েরা বড়রা সবাই বেডে বসেছে। বাসর সাজাতে যে যথেষ্ট ভার পেয়েছে, আর অবশেষে নড়বড়ে হওয়া খাট আমার অল্প ভারে ভেঙে পড়েছে। ইরিন, ঘুমিয়ে পড়েছেন? মৃদু ডাকে চোখ মেলে তাকালাম। ইরফান দাঁড়িয়ে আছে, মিষ্টি হেসে বলল, চলুন ঘরে, সব ওকে। অনেক সময় এপাশের রুমে বসে থাকতে থাকতে চোখ লেগে আসায় বেড সাইডে হেলেই ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। রুমে এসে নতুন বিছানা দেখলাম, তবে দুঃখের ব্যাপার, আগের বিছানায় সাজানো ফুল সব নিচে পড়ে আছে। এই বিছানায় আর সাজাতে চাইনি সেগুলো, তবুও ভালো একটা ব্যাপার হয়েছে। আপনি তো চেঞ্জ করেন, এখন চেঞ্জ করলে করে নেন, অসমস্যা। ফ্রেশ হয়ে হালকা কাপড়ের ড্রেস পরে রুমে এসে ইরফানকে চোখের উপরে হাত ভাঁজ করে দিয়ে লম্বা হয়ে শুয়ে থাকতে দেখতে পেলাম। আমি গুড়ি পায়ে বিছানায় বসে লাইটস অফ করে পাশে শুয়ে পড়লাম। এতটুকু সময়ে কি ইরফান ঘুমিয়ে পড়েছে, নাকি তার মনে নাই আজ আমাদের বাসর? মিতুর শব্দে গুড মর্নিং গিন্নি, এই যে আপনার কফি। ইস টু স্পন সুগার। শব্দে হাই তুলে উঠে বসে তার হাত থেকে কফির কাপ নিলাম। আপনি ওয়ার্কআউট করেছিলেন নাকি? ঘেমে আছেন যে? হ্যাঁ, জাবেদান সে কফি দিয়ে গেল, আপনাকে দিতে এসে ডেকে তুললাম। রাতে ঘুমে সমস্যা হয়নি তো? দুলিয়ে না বললাম। তার অতি মেহেদি রাঙা হাতের মাঝে কফির কাপটা দারুণ লাগছে দেখতে। যখন মুখের কাছে তুলে ঠোঁট স্পর্শ কফি মুখ পুড়ছেন, ব্যাপারটা লোভনীয়। সহজ কমেন্ট করা ব্যাপারটাই মনে ভালো লাগার সাথে লজ্জাও পেলাম নিতে। বিছানা ছেড়ে দাঁড়িয়ে কফি কাপ পাশের টেবিলে রেখে বিছানা গুছাতে হাত দিতেই উনি মানা করলেন, আপনার করার প্রয়োজন নেই, আপনি বরং ফিরে শুয়ে আসুন। তত সময় আমি বিছানা ঠিক করে নিব। আপনি বের হলে আমি শাওয়ার নিতে যাব। ব্যাপারটাই আমার জন্য তার মনের কেয়ারিং ব্যাপারটা ফুটে উঠলেও আমার তার কথায় কান দিলাম না। বিছানা গুছিয়ে ওয়াশরুমের দিকে পা ফেলতে ফেলতে বললাম, কাউকে ডেকে রুমের ফ্লোর থেকে ফুলগুলো পরিষ্কার করিয়ে নিন বলো। অফিসের জন্য রেডি হচ্ছেন বুঝছি, আমি ড্রপ করে দিব। হেসে ক্যাবটা নিয়ে তার দিকে ফিরে বললাম, অবশ্যই আপনার সাথে যাব, ভেবেই আধা ঘন্টা আগেই বেরোচ্ছি। আমি তার
বিয়ের পর প্রথম ডিউটিতে যাচ্ছে, আমি প্রথম অফিসে যাচ্ছি, একসাথে বেরোবো, ব্যাপারটা মজা, তাই না? আমি তার টাই বেঁধে দিতে দিতে বললাম, আমি তো এখানে মজার কিছু দেখছি না, বরং আমার অফিসে যেতে ইচ্ছে করছে না। আর কিছুদিন ছুটি থাকলে বেশি ভালো হতো। আপনি একটু আনরোমান্টিক, সচরাচর ব্যাপারে রোমাঞ্চিত হন না, বাট আমার কাছে ব্যাপারটা মজা, মানে শান্তির একটা ব্যাপার। আমরা দুইজনই সুখী মানুষ, একসাথে কর্মে যাচ্ছি হাসি খুশি মনে, তারপর ফিরবো ক্লান্ত হয়ে। একে অন্যের যত্নের সাথেই তো ভালোবাসা ফুটে ওঠে। অদ্ভুত কথা নেহাত, আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। ছেলে মানুষ হয়ে লেটে রেডি হন, ব্যাপারটা লজ্জাজনক। তাই না? আপনার রেডি হওয়ার পর আমি রেডি হতে এসেছি, সময় আমার কোথায় বেশি লেগেছে। সবসময় মেয়েরা অপেক্ষা করাবে এটা তো ঠিক নয়, মাঝে মাঝে নিজেরাও অপেক্ষা করতে শিখুক, সমুদ্রতেই ভালোবাসা। তার বাকি কথা আর কানে এলো না। নিজের বেডরুমের এরিয়া পার হয়ে এসেছি, সবার সাথে বাই বলে বেরিয়ে গাড়িতে চড়ে বসলাম। কিছু সময় পর ইরফান এলো। অফিস ব্যাক সিটে রেখে ড্রাইভিং এ বসলো। বাসা থেকে বের হতে হতে বলল, লাঞ্চ নিলেন না কেন সাথে করে? ফিরবেন তো সন্ধ্যা হবে, কাল থেকে সাথে করে লাঞ্চ নেবেন, আমি বাসায় বলে রাখবো। বিয়ের 15 দিন পার হয়ে গেছে, এখনো আমাকে আপনি করে কেন বলেন? আমার ভালো লাগে, আপনার লাগে না? তাহলে তুমি করে বলবো। অবশ্যই। ব্যাপারটা নিয়ে আম্মু আমাকে ডেকে আলাদা জানতেও চেয়েছেন সব ঠিক আছে কিনা। আপনি কেন আপনি করে বলেন আমায় সে ব্যাপারে? কখনো তো বলেনি তুমি করে বলতে, তাই পরিবর্তন হয়নি। তাছাড়া ছেলেরা আপনি করে বলতে পারে না, কোথায় লেখা আছে? এই লেখা অদৃশ্য। সম্মান শুধু স্বামীদের দিতে হয়, স্ত্রীদের নিতে নেই। ব্যাকডেটেড। এনিওয়ে, আমি কিন্তু আপনাকে ভালোবাসি এবং তার সাথে বেশি সম্মান করি। লজ্জা পেলাম বটে, ভালোবাসার কথাই মনে এলো। আমাদের বাসায় দেখতে যাওয়ার দিন প্রশ্ন করেছিলাম, মনে আছে? উত্তর বিয়ের পর দিবেন বলেছিলেন, অথচ এখনো পাইনি আমি। 2 বছর আপনি ওয়েট করেছেন কিভাবে সেই প্রশ্নের উত্তর। ব্যাপারটা ইসি, যখন 4 বছর আগে আপনাকে প্রপোজ করেছিলাম, আমি তখন স্টুডেন্টের পাশাপাশি আপনিও। আমি পড়াশোনার পাশাপাশি বিজনেসে অল্প অল্প জয়েন করলেও পুরোপুরি নিজ পায়ে দাঁড়াতে আমার সময় প্রয়োজন ছিল। তখন আমি আপনাকে বিয়ের প্রপোজাল দিতে পারিনি, এটা তার কারণ। প্রশ্ন এটা ছিল না আমি কিভাবে ওয়েট করলাম আপনার জন্য। আমি তো ওয়েট করিনি। আপনি তার পরপর পুলিশের জব পেয়ে গিয়েছিলেন পড়াশোনা স্টপ করে। আমি তখন মাস্টার্সের ছাত্র। জব পর আপনার জন্য ছেলে দেখা শুরু হলো, বিয়ে দিবে আপনার পরিবার। ব্যাপারটা জেনে আমি উপায় খুঁজতে থাকি, কারণ তখনও আমার ক্যারিয়ার পাকাপোক্ত নয়। বাবস্থা না তখন বিয়ে করি, তাই উপায় না পেয়ে আপনাদের অজান্তে আপনার সব বিয়ে ভাঙতে থাকি। আর তার মধ্যে আমি সময় পাই বিয়ের জন্য প্রস্তুত হতে। ব্যাস, ব্যাপারটা ইজি। গোল গোল করে নিলাম। এই লোক এতটা করেছে শুধু আমায় পেতে, আমায় ভালোবেসে। অবিশ্বাস্য, অথচ টিন এইজ বয়সে এক পাজি ছেলের পাল্লাই পড়ে আমার ছোট মনটা একেবারে ভেঙেছিল। বিধাই তাকে ফিরিয়ে দিয়েছিলাম বারবার। আপনার স্টেশনে এসে গেছি ম্যাম, নেমে পড়ুন। ছুটির পর আমি এসে নিয়ে যাব, ওয়েট করবেন কেমন? হেসে দিয়ে নেমে পড়লাম। কয়েক পা যেয়ে আবার ফিরে এসে তার পাশের দরজা খুলে চোখ বন্ধ করে তার মুখে চুমু খেয়ে বেরিয়ে গেলাম। তার দিকে না তাকিয়ে বুঝতে পারছি সে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি অফিস রুমে পৌঁছানোর পর তার প্রস্থানের শব্দ শুনতে পেলাম। প্লিজ তুমি ড্রাইভ করবে, মাথাটা ধরেছি। ছুটির শেষে বের হয়ে তাকে পেলাম, ওয়েট করছে আমার জন্য। কাজ উঠিয়ে হয়তো ভেতরে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল। টুকা দিতেই লক খুলে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে কথাগুলো বলে উঠল। বিচলিত আমার মন। কেন হঠাৎ মাথা কেন ধরেছে? হঠাৎ বইয়ের এত ভালোবাসা, এত চাপ মাথায় নিতে পারছি না বলে। চোখ চেপে হেসে দিল। ফাজলামি হচ্ছে? কয়েকদিন ছুটি কাটানোর পরে অফিসে গেছে আজ। কাজের চাপ বেশি ছিল, নিশ্চয়ই মাথা ধরারই কথা। আমি ড্রাইভ করে পাশে এলাম, দুজনে ফ্রেশ হয়ে নিলাম। রেস্টের জন্য বিছানায় বসতে তার ভেজা মাথা আমার কোলে তুলে দিল। ঘুমাবো একটু, তোমার ঘুম পেলে ঘুমাও, না পেলে মাথায় হাত বুলে দাও তো। আহ, কতদিন থেকে স্বপ্ন দেখছি অফিস থেকে ফেরার পর তুমি যত্ন করে আমার মাথায় নিজের কোলে রেখে নরম হাত বুলে দিবে, আমার ক্লান্তি দূর হওয়ার ওষুধ হবে। হেসে দিলাম। আপনি একটা পাগল মানুষ। মিথ্যা অপবাদ ঠিক নয়, আমার পা লম্বা। সি। ছুটির মাঝে বিদায় গেল সন্ধ্যাবেলা। আধার নেমে পৃথিবী জুড়ে সাথে শান্তির নীড়ে মাথা রেখে এক বুক স্বপ্ন বোনা যেন জীবনের শ্রেষ্ঠ সময়টা আমাদের।